ভাগ্যে লেখা না থাকলে কোনো কিছুই হয় না, সব কিছুই ভাগ্য। যখন আমরা হঠাৎ কোনো একটা ব্যক্তিকে গরিব থেকে ধনী হয়ে যেতে দেখি, তখন কিন্তু আমাদের মধ্যে এই কমন ডায়লগটা আমাদের মাথায় সবার আগে আসে। আসলে এটাই কি সত্যি? ভাগ্য ছাড়া কোনো কিছুই হয় না? কর্মের কি তাহলে কোনোই মূল্য নেই? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমার ভিডিওর টাইটেলে আছে টাকা দিয়ে টাকা বানানোর ইউনিক কৌশল। টাকা দিয়ে আপনারা কিভাবে টাকা বানাতে পারবেন, অর্থাৎ টাকা দিয়ে টাকা রোজগার কিভাবে করবেন খুব সহজে, এই বিষয়ে আজকের ভিডিওটা। ধনী ব্যক্তি আর গরিব ব্যক্তির মধ্যে কিন্তু একটা বিশাল বড় পার্থক্য আছে। কারণ ধনী ব্যক্তি পয়সার খেলা খেলে জেতার জন্য, আর গরিব ব্যক্তি যারা পুয়ার মেন্টালিটির, তারা কিন্তু পয়সার খেলা খেলে না হারার জন্য। তারা যে পয়সাটা কোনো কাজে খাটাবে তো সেখানে তাদের লস না হয়ে যায়। গরিব ব্যক্তিদের মধ্যে দেখবেন লটারি খেলার একটা ভীষণ বড় প্রবণতা আছে। কারণ তারা ভাবেন হয়তো এই লটারি থেকেই তারা একদিন কোটিপতি হয়ে যেতে পারবে, অর্থাৎ প্রচুর প্রচুর টাকা রোজগার করতে পারবে। এটা কিন্তু একদমই ভুল রাস্তা। কারণ গরিব ব্যক্তিরা সবসময় একটা মাথায় তাদের চিন্তা থাকে যে তারা ধনী কিভাবে হবে, কিন্তু তারা আসল কাজের মধ্যে কখনোই ফোকাস করে না। কারণ প্রথম থেকেই তাদের মাথার মধ্যে একটা জিনিসই ঢুকে আছে যে ভাগ্যে না থাকলে কোনো কিছুই হয় না। কোনো কিছু অ্যাচিভ করতে গেলে সেটা ভাগ্যে থাকতে হয়, কিন্তু কোনো কিছু অ্যাচিভ করার মূল অংশ হলো আপনার পরিশ্রম। কারণ আপনি পরিশ্রম যতটা করবেন আপনাকে ততটাই সফলতার দিকে এগিয়ে দেবে আপনার ভাগ্য। আর একটা ধনী ব্যক্তি কিন্তু আর একজন ধনী ব্যক্তিকে দেখে ইন্সপায়ার হয়, আর সে নিজের উপর এমন বিশ্বাস রাখে যে সে ভাবে সেও একদিন ওই ব্যক্তিটার মতোই ধনী হতে পারবে। যখন একটা রিচ মেন্টালিটির মানুষের টাকার প্রয়োজন হয়, তখন কিন্তু সে এই কথাটা ভাবে না যে এটা আমার দ্বারা সম্ভব নাকি সম্ভব নয়। তখন সেই বিষয়টার ওপর ফোকাস করে সে কিন্তু কাজ করতে শুরু করে দেয়, নিজের সমস্ত এনার্জি ক্রিয়েটিভ আইডিয়াতে লাগায়। আর এদিকে পুয়ার মেন্টালিটির ব্যক্তিগুলো ভাবতে থাকে কোনো অলৌকিক শক্তি এসে তাদের ভাগ্য পরিবর্তন দেবে। ওই যে যেমন প্রথমেই বললাম, হঠাৎ করে একটা লটারি পেয়ে যাবে যাতে তারা অনেক বড়লোক হয়ে যেতে পারবে। কিন্তু এটা কখনোই সম্ভব নয়। নিজের ধনী হতে গেলে সবসময় নিজের কাজের ওপর নিজেকে ফোকাস করতে হবে, নিজের প্রতি নিজের কনফিডেন্স রাখতে হবে। ধনী ব্যক্তিরা কিন্তু অনেক অনেক টাকা রোজগার করতে চায়, আর গরিব ব্যক্তিরাও কিন্তু এটা চায়, কিন্তু দুজনের মানসিকতাটা আলাদা। ধনী ব্যক্তিরা যে টাকা রোজগার করতে চায় তারা কিন্তু রোজগারও করে, কিন্তু গরিব ব্যক্তিরা টাকা রোজগার করতে চায়, শুধুমাত্র রোজগার করতেই চায়, কিন্তু কিভাবে করবে না করবে সেই সম্পর্কে কোনো ধারণা তাদের মধ্যে থাকে না। তারা শুধুমাত্র স্বপ্নই দেখে, স্বপ্নকে বাস্তবে রূপ দিতে জানে না। তাদের মনে বড় বড় স্বপ্ন থাকে, আমি একটা গাড়ি করব, আমি একটা বাড়ি বানাবো, কিন্তু বাস্তবে কোনো কিছুই হয় না। আসলে রিচ মেন্টালিটির ব্যক্তিরা কিন্তু এটা ভাবে, আমি যদি কোটি টাকার স্বপ্ন দেখি তো সেখানে আমি লাখ টাকাও রোজগার করতে পারবো, তাই টাকা রোজগারের উদ্দেশ্যে তারা বেরিয়ে পড়ে। আর গরিব ব্যক্তিরা এরকম ভাবতে ভাবতেই কিন্তু তাদের দিন শেষ হয়ে যায়। তো দিনের শেষে তাদের মনে হয় একটু ঘুমাই, যেটা হবে তো দেখা যাবে, পরের দিন আবার সেটা নিয়ে ভাববো। ধনী ব্যক্তিরা সবসময় সুযোগ খোঁজে, আর গরিব ব্যক্তিরা বাধাগুলো দেখে। তারা সবসময় ভাবে আমি যদি এটা করি কি হবে, ওটা করি কি হবে, এই জিনিসগুলো তাদের মাথার মধ্যে সবসময় কাজ করে। কিন্তু ধনী ব্যক্তিদের মধ্যে এই জিনিসগুলো থাকে, কিন্তু তার এইসব প্রবলেমের সলিউশনও কিন্তু তাদের মধ্যে থাকে, যে আমি যদি এই প্রবলেমে পড়ি তখন আমি এটা করব, ওই প্রবলেমে পড়লে ওটা করব। এরকম কিন্তু একটা মানসিকতা সে তৈরি করে নেয়, যেটা একটা পুয়ার মেন্টালিটির মানুষের মধ্যে থাকে না। কারণ যে কোনো কাজ করতে গেলে বাধা তো আসবেই, তো বাধাটাকে ওভারকাম করে যাওয়াটাই হচ্ছে প্রকৃত বুদ্ধিমানের কাজ। পুয়ার মেন্টালিটির মানুষরা কোথাও টাকা খরচা করতে গেলে ভাবে এই টাকাটা খরচা করব, যদি আমার লস হয়ে যায় তখন আমার কি হবে। কিন্তু রিচ মেন্টালিটির মানুষদের মাথায় এই জিনিসটা আসে না। কারণ আগে আপনাকে টাকা খরচা করতে হবে, তবেই কিন্তু আপনি সেখান থেকে টাকা আয় করতে পারবেন। অর্থাৎ আপনাকে এক হাতে খরচা করতে হবে আর দুই হাতে আয় করতে হবে। এভাবেই কিন্তু আপনাকে টাকা দিয়ে টাকা বানাতে হবে। কারণ টাকা দিয়ে টাকা বানানোর যে কৌশলটা বলেছিলাম, এটাই কিন্তু মেন কথা, যে আপনি আগে টাকা খরচা করুন কোনো ব্যবসাতে বা যে কোনো জিনিসে, আপনি টাকাটা আগে ইনভেস্ট করুন, তারপর সেখান থেকে টাকাটা তোলার চেষ্টা করুন। কারণ যে কোনো কাজে আপনাকে রিস্ক নিতে হবে, রিস্ক না নিলে আপনি কোনো দিনই উন্নতি করতে পারবেন না। যেসব রিচ ব্যক্তিরা আছে তারা কিন্তু প্রত্যেকেই রিস্ক নেয়, কারণ রিস্ক যদি না নেন তাহলে কিন্তু আপনাকে ওই একটা জায়গাতে থেমেই থাকতে হবে।
আর কি বলুন তো, যারা গরিব ব্যক্তি আছে তারা কিন্তু দিনের বেশিরভাগ সময়টা শুয়ে বসে কাটায়, ফোন ঘেটে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এসবের মধ্যে গল্প করে আড্ডা মেরে তাদের দিন কেটে যায়। আর ধনী ব্যক্তিরা সবসময় এই চেষ্টাগুলো করে যে কোন কোন পথে টাকা রোজগার করা যায়। আর একদিকে ধনী ব্যক্তিদের প্যাশানই হলো টাকা রোজগার করা, আর গরিব ব্যক্তিরা শুধুমাত্র স্বপ্নই দেখতে জানে। আসলে তারা নিজেরাই ঠিক করে জানে না যে তারা আসলে কি চায়, সেই জন্যই তাদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে পারে না। তাই বলবো প্রত্যেকে মানসিকতা বদলান। মানসিকতাই হচ্ছে আসল জিনিস। আপনি যদি মানসিকতা বদলান আর টাকা রোজগারের একাধিক পথ খুঁজে বার করেন, সেখানে কিছু টাকা ইনভেস্ট করেন, অবশ্যই কিন্তু আপনি টাকা রোজগার করতে পারবেন। তাই যারা ধনী হতে চান তারা কখনোই এরকমটা ভাববেন না যা আছে তাই যথেষ্ট, যতটুকু পেয়েছি এইটুকুতেই সন্তুষ্ট থাকতে হবে। ভাত রুটি জুটছে এটাই অনেক, কারণ আপনার যেটা আছে সেটাতেই যদি আপনি সন্তুষ্ট থাকেন তাহলে কিন্তু আপনি কখনোই আগাতে পারবেন না, আপনি এক জায়গাতে স্থির থেকে যাবেন। তাই বলবো মানসিকতা পরিবর্তন করুন। মানসিকতা হচ্ছে মূল মন্ত্র। মানসিকতা যদি আমাদের সঠিক থাকে তাহলে কিন্তু সত্যিই আমাদের উন্নতি করা খুবই তাড়াতাড়ি সম্ভব। তো যাই হোক, চলুন এবার আপনাদের সাথে কিছু গল্প করি। এখানে দেখুন, আজকে সকাল থেকে ভিডিও শ্যুট করিনি, আজকে কিন্তু সন্ধেবেলাতে ভিডিও শ্যুট শুরু করেছি। ওই বিকালবেলাতে ধনে জিরেটা শেষ হয়ে গিয়েছিল, ওটা হচ্ছে গুঁড়ো করে নিয়েছিলাম। আপনাদেরকে তো আগের ভিডিওতে বলেইছিলাম যে এরপর থেকে কিন্তু আমিও চেষ্টা করব বাজারের কেনা ওই গুঁড়ো যে ডাস্ট জিনিসগুলো পাওয়া যায় সেগুলো না নিয়ে গোটা ধনে জিরে বা লঙ্কা এগুলো কিন্তু বাড়িতেই গুঁড়ো করে রাখবো। তাহলে এটা শরীরের জন্য তো খুবই ভালো, আর আমাদের টাকা পয়সাও কিন্তু অনেকটাই সাশ্রয় হয়। তাই যেহেতু লঙ্কার গুঁড়োটা অনেকটা কেনা আছে, তো সেটা এখনও শেষ হয়নি, সেই জন্য ওইটা এখন শুরু করিনি। আর ধনে জিরে যেহেতু শেষ হয়ে গেছিলো তাই এটা কিন্তু করে নিলাম। আর এখানে দেখো সন্ধ্যেবেলা একটু লিকার চা করে নিয়েছি। যেহেতু সকালের দিকে দুধ চা খায় সেই জন্য বিকালে আর দুধ চা খায় না, বিকালে কিন্তু লিকার চাটাই খায়। চাটাও তো আমাদের শরীরের জন্য খুব একটা ভালো নয়, কিন্তু ওই আর কি অভ্যাস, একটু একটু খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, তাই না খেলেও হয় না। আর বৃষ্টি হচ্ছে যেহেতু, বৃষ্টির সময় চাটা খেতে কিন্তু একটু ভালো লাগে। আর চা যে আমার খুব পছন্দের জিনিস তাও নয়, তাই লিকার চা আর তার সাথে টোস্ট নিয়ে নিলাম। আর এদিকে হাজব্যান্ড বাজার থেকে সবজি নিয়ে এসেছিলো, সবজিগুলোও একটা জায়গাতে বের করে রেখে দিলাম। আসলে পলিথিনের মধ্যে যদি রেখে দেওয়া হয় না, এগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সেই জন্য এরকম পেতির মধ্যে রেখে আর তাতে এই ঝাঁঝরিগুলো ঢাকা দিয়ে দিই, তাহলে কিন্তু সবজিগুলো একদম ঠিকঠাক থাকে। আর এই বর্ষার সময়তে তো সবজি কিন্তু ভীষণভাবে নষ্ট হয়ে যায়, ওই জন্য এই যে কিচেন ক্যাবিনেটটা আছে তার ভেতরেও রাখতে পারি না, এই বাইরেটাতেই রাখতে হয়, নাহলে ওর ভেতরে রাখলে একদম সেফটি থাকে, কিন্তু ওখানে যেহেতু রাখা সম্ভব হয় না। যদি আজকে রাখি না, কালকে দেখবো অর্ধেক সবজি পচে গেছে, সেই জন্যে বাইরেতেই রেখে বেশ ভালো করে ঢাকা দিয়ে দিই। আর এখানে আমার ভাতটাও হয়ে গেছে। ভাতটা প্রথমে একটু ফুটিয়ে রেখে দিয়েছিলাম, যদি এখানে এক সেদ্ধ চাল ফুটিয়ে রাখার প্রয়োজন হয় না, তবুও যদি 10 মিনিট রাখি তাও তো একটু গ্যাসের সাশ্রয় হয়, সেই জন্য অল্পক্ষণের জন্য একটু রেখে দিয়েছিলাম। দেওয়ার পর কিন্তু ভাতটা হয়ে গেছে, আমি ফ্যানটাও গড়িয়ে নিলাম। আর এখানে ডিমগুলোও সাজিয়ে নিচ্ছে একটা একটা করে। আর জানেন তো এবারে যে ডিমগুলো নিয়ে আসা হয়েছে না, একদমই ছোট ছোট, পুরো একদম পাখির ডিমের মতো। দেশি মুরগির ডিমও একটু সাইজটা হয়তো বড় আছে, কিন্তু পুরো পায়রার ডিম যেরকম হয় না, সাইজগুলো একদমই অত ছোট ছোট। ক্যামেরাতে আপনারা কতটা বুঝতে পারছেন জানি না, কিন্তু কাছ থেকে তো ভীষণ ছোট, পুরো পাখির ডিমের মতো দেখতে লাগছে। আর ডিমটা এখন সেদ্ধ করব না, বেটু যেহেতু রাত্রে খাবে, ও আবার একটু গরম গরম না হলে খেতে চায় না, সেই জন্য রেডি করে রেখে দিলাম ভাতের হাঁড়ির ওপরটাতেই, আর একটু পরে ওটাকে সেদ্ধ করে নেব। আর এখানে বেসন ভিজিয়ে রাখছি, রাতে আজকে বড়া ছানা করব। আজকে দুপুরে সেরকম কিছু রান্না করিনি, আজ করেছিলাম পেঁপে ডাল, বিম আলু ভাজা আর ডিম ভেজে নিয়েছিলাম। তাই রাত্রে পেঁপে ডাল আর বিম আলু ভাজা আছে, আর রাত্রে ভাবছি আর ডিম খাবো না, একটু বড়া ছানা। আর বেসনের এরকম ছোট ছোট বড়া করে ছানলে না আমার ভীষণ ভালো লাগে খেতে। আর বেসনটা যদি অনেকক্ষণ ভিজিয়ে রেখে দিই না, বড়াগুলো বেশ সুন্দর ফুলে ওঠে আর খুব নরম হয়, ছানতে খুব সুবিধা হয়। আর সঙ্গে সঙ্গে করে নিলে না এতটা ভালো হয় না। আর এই যে বেসনটা আনা হচ্ছে, এই বেসনটা না ভীষণ ভালো। প্যাকেট বেসন নিয়ে আসা হতো, সেটা কিন্তু এতটা ভালো ছিল না, এটা লুজ। তো আমরা বিশেষত জানি লুজগুলোই হয়তো খুব একটা ভালো হয় না, প্যাকেটিং জিনিস খুব ভালো হয়, কিন্তু প্যাকেটিং যেটা নিয়ে আসা হয়েছিল তার থেকে এটা কিন্তু অনেক ভালো, সেই জন্য আমরা এই লুজ বেসনটাই কিন্তু এখন কিনে নিয়ে আসি। এখানে আমার
বড়া ভাজা হয়ে গেছে, এরপর ডালটা গরম করে নেব, নিয়ে বেটুকে আগে খাইয়ে দেবো। বেটুকে খাওয়ানোর পর আমরা খাবো, কারণ একসাথে তো আমরা খাই না, জানেন বেটু এত দুষ্টুমি করে যে একসাথে খাওয়া সম্ভব হয়নি। সেজন্য বেটুকে আগে খাইয়ে দিই, খাইয়ে দেওয়ার পরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করি। খাওয়ার পরে যদি ওকে ঘরেতে চুপচাপ শুয়ে থাকতে বলি তখন কিন্তু ও চুপচাপ শুয়ে থাকে, কোনো কথা বলে না। ঘরেতে লাইটটা জ্বেলে দিলে ও নিজের মতো করে খেলা করে বা শুয়ে থাকে, আর আমরাও কিন্তু নিশ্চিন্তে খাবারটা খেতে পারি। তো এখানে আমরাও আমাদের খাবারটা রেডি করে নিচ্ছি, তো আমরা খেয়ে নিই। আর যারা আমার চ্যানেলে একদম নতুন আজকে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত লাইক করতে ভুলে গেছেন তারা প্লিজ একটা লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করবেন। তার সাথে এখন নতুন অপশন এসছে হাইপ, তো একটু হাইপও করে দেবেন। আজ তাহলে আসি, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য